আল্লাহর গজব পড়বে, আপনারা যা শুরু করে দিয়েছেন। কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না। পরে হলো এখানে ট্রাক ফালায় রাখছে, ওই যে ওই সময় খালেদা জিয়ার অফিসের সামনে যেভাবে বালুর ট্রাক ছিল, আজকে হবিগঞ্জের রাজপথে এ যেন নতুন করে ফিরে আসা পুরনো ফ্যাসিবাদের এক ভয়ঙ্কর অশনি সংকেত। যে কুখ্যাত বালুর ট্রাক একদিন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারকে পিষে মারার জন্য এবং বিরোধী মতকে স্তব্ধ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল, ২৪-এর গণ অভ্যুত্থানের পর সেই একই রাজনৈতিক সংস্কৃতির কি পুনরায় পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে? জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রার অতর্কিত হামলার পর সারা দেশের রাজনৈতিক মহলে এখন এই একটি প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। ঘটনার কেন্দ্রবিন্দু হবিগঞ্জের সার্কিট হাউস এলাকা, যা একটি জেলার অন্যতম সুরক্ষিত ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা হিসেবে পরিচিত। অথচ সেখানেই ঢুকে এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারির উপর রীতিমতো সশস্ত্র তাণ্ডব চালানো হয়েছে। সার্কিট হাউসের মতো একটি জেলার সবচেয়ে সুরক্ষিত জায়গায় যখন প্রকাশ্যে রড ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ চালানো হয়, তখন সাধারণ মানুষের মনে এক গভীর ভীতির সঞ্চার হয়। টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার পর্দার দেশবাসী দেখেছে কিভাবে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, কিভাবে মিডিয়ার গাড়ি এবং নেতাদের ব্যবহৃত যানবাহন ভেঙে চুরমার করা হয়েছে। হামলাকারীরা কেবল আক্রমণ করে ক্ষান্ত হয়নি, নিজেদের এই পেশি শক্তির মহড়াকে বীরত্ব হিসেবে জাহির করতে তারা নিজেরাই হামলার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনেই নতুন কমিটি গঠনের হাওয়া বইছে, আর তাই দলের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করে পদবি বাগিয়ে নিতেই তৃণমূলের কিছু অতি উৎসাহী নেতাকর্মী এমন নজিরবিহীন তাণ্ডবের পথ বেছে নিয়েছেন। ঠিক এমন দৃশ্যপটই দেশের মানুষ গত ১.৫ দশক ধরে ক্ষমতাচ্যুত শাসক গোষ্ঠীর আমলে দেখে এসেছে। এলাকা ভিত্তিক নিজেদের আধিপত্য জানান দিতে এভাবেই বিরোধী মতের উপর দমন পীড়ন আর গুন্ডামির স্টিম রোলার চালানো হতো। ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবু সাইদ মুগ্ধ সহ ১৪০০ তাজা প্রাণ যে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে রক্ত দিয়েছিল, হবিগঞ্জের এই হামলা যেন সেই পবিত্র রক্তের উপর এক চরম অবমাননা। যে তরুণেরা বুলেটের সামনে বুক পেতে দিয়ে ১.৫ দশকের ভয়ঙ্কর স্বৈরাচার পতন ঘটিয়েছে, তাদেরই প্রতিনিধিত্বকারী একটি নতুন রাজনৈতিক শক্তির উপর এমন অতর্কিত হামলা কোনোভাবে মেনে নেয়ার মতো নয়। আজকের পরিবর্তিত বাংলাদেশে এই নব্য পেশি শক্তি প্রদর্শনকারীদের দিকে সাধারণ মানুষ এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে দিয়েছে। আর যারা রাতারাতি ক্ষমতার দম্ভ দেখিয়ে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাদের উপর চড়াও হচ্ছেন, গত ১৭ বছরের কঠিন দুঃসময়ে এই বীর পুরুষেরা আসলে কোথায় ছিলেন? যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ঢাকা সেনানিবাসের সুরক্ষিত বাসভবন থেকে নির্মমভাবে বের করে দেওয়া হয়েছিল, কিংবা তার বাসার সামনে আড়াআড়িভাবে সেই কুখ্যাত বালুর ট্রাক রেখে তাকে সম্পূর্ণ অবরুদ্ধ করা হয়েছিল, তখন এই লক্ষ লক্ষ সূর্য সন্তানদের কোনো খোঁজ মেলেনি। সেই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে যখন তিনি নিজের বাসার দরজা থেকে বের হতে পারছিলেন না, তখন রাজপথে এমন কোনো উত্তপ্ত রক্তের উপস্থিতি দেখা দেয়নি। দিনের পর দিন যখন দেশের শীর্ষ নেতৃত্বকে পুরন ঢাকার জরাজীর্ণ কারাগার থেকে শুরু করে কাশিমপুর বা কেরানীগঞ্জের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী রাখা হয়েছিল, যখন তাদের এক আদালত থেকে আরেক আদালতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ঘুরতে হয়েছিল, তখন তো রাজপথে পেশি শক্তির এমন কোনো মহড়া চোখে পড়েনি। গত ১৭ বছরে এমন অনেক রাজনৈতিক সংকটের মুহূর্ত এসেছে যখন একই তথাকথিত বীরদের কেবল স্লোগানের মাঝেই সীমাবদ্ধ থাকতে দেখা গেছে। দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, প্রখ্যাত সম্পাদক মাহমুদুর রহমান কিংবা জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর মতো সম্মানিত ব্যক্তিরা যখন রাজপথে লাঞ্ছিত ও রক্তাক্ত হয়েছেন, তখন এই দাপট কোথায় লুকিয়েছিল? ২৮ অক্টোবর সেই মহাসমাবেশে মাত্র ২০ মিনিটের ব্যবধানে লাখো মানুষের জমায়েত যখন ছত্রভঙ্গ হয়ে যায়, তখনও এই সাহসিকতার কোনো প্রমাণ রাজপথে দৃশ্যমান হয়নি। অথচ ২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর হঠাৎ করে এক শ্রেণীর নেতাকর্মী নিজেদের আলেকজান্ডার দ্য গ্রেট মনে করতে শুরু করেছেন এবং এনসিপির মতো নতুন রাজনৈতিক শক্তির উপর হামলে পড়ছেন। ক্ষমতার দাপট আর পেশি শক্তির এই নোংরা রাজনীতি কখনোই কোনো দলের জন্য সুফল বয়ে আনতে পারে না। যারা আজ নিজ নিজ এলাকায় নতুন করে গডফাদার বা মাফিয়া হয়ে ওঠার দুঃস্বপ্ন দেখছেন, তাদের উচিত সদ্য ক্ষমতাচ্যুত মাফিয়াদের করুণ পরিণতির দিকে একবার নজর দেয়া।
চাটুরিকতা আর পেশি শক্তি দেখিয়ে গত 15 বছর যারা রাজত্ব করেছেন, আজ ঢাকার হাজী সেলিম, নারায়ণগঞ্জের শামীম ওসমান, ফেনীর নিজাম হাজারী কিংবা চট্টগ্রামের আজম নাসিরের মতো পরাক্রমশালী নেতারা কোথায়? ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তারা যে অহংকারের ট্রাকে চড়ে বসেছিল তা শেষমেশ খাদেই ছিটকে পড়েছে। আজ তারা কেউ দেশ ছাড়া, কেউ বা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে অনেকেই এখন রাতারাতি ভোল পাল্টে নতুন আধিপত্য বিস্তারের ছক করছেন। যারা গত 15 বছর ফ্যাসিস্টের সুবিধাভোগী ছিলেন, তাদের অনেকেই এখন নতুন রাজনৈতিক দলের ছায়াতলা আশ্রয় নিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। দেশের সাধারণ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে যদি দীর্ঘদিনের একটি ফ্যাসিবাদের পতন ঘটাতে পারে, তবে নতুন করে কাউকে সেই একই কায়দায় মাফিয়াগিরি করার সুযোগ তারা কোনোভাবেই দেবে না। এই হামলায় সবচেয়ে বেশি বিস্ময়ের জন্ম দিয়েছে প্রশাসনের রহস্যময় এবং নিষ্ক্রিয় ভূমিকা। দিনের আলোতে প্রকাশ্যে এমন নজিরবিহীন অরাজকতা চলার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একেবারে নীরব দর্শক হয়েছিল। পুলিশের সামনেই মিডিয়ার গাড়ি এবং নেতাদের গাড়িতে নির্বিচারে ভাঙচুর চালানো হয়েছে, অথচ পরিস্থিতির নিয়ন্ত্রণে তাদের কোনো দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি। একটি সরকারের মূল দায়িত্ব হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু হবিগঞ্জের মতো ঘটনায় পুলিশ যখন নীরব দর্শকের ভূমিকা পালন করে, তখন রাষ্ট্রের চেইন অফ কমান্ড নিয়ে জনমনে তীব্র সন্দেহ তৈরি হয়। অনেকেই প্রশ্ন তুলছেন, সরকারের মনোযোগ কি কেবল ক্ষমতাচ্যুতদের দোসরদের কিভাবে সেফ এক্সিট দেওয়া যায় তা নিয়ে ব্যস্ত? সাধারণ নাগরিক ও উদীয়মান রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো কঠোর বার্তা বা দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। চুয়াডাঙ্গা থেকে শুরু করে ঝিনাইদহ এবং সর্বশেষ হবিগঞ্জ একের পর এক প্রকাশ্যে হামলাকারীদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পরও অপরাধীদের আইনের আওতায় আনার কোনো উদ্যোগ নেই। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো যে পতিত স্বৈরাচারের দোসররা খাপটি মেরে বসে আছে, তারা যে সুযোগ পেলেই রাষ্ট্রকে অস্থিতিশীল করার যে চেষ্টা করবে, তা সাধারণ সমীকরণটি নীতি নির্ধারকদের বুঝতে হবে। দেশের সচেতন নাগরিক সমাজ আশা করে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বৃহৎ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্ব তাদের তৃণমূলের অতি উৎসাহী নেতা কর্মীদের এই বেপরোয়া আচরণ এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন। 2001 থেকে 2006 সালের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বিশেষ বাহিনী গঠন করে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিতে হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থানে যে তরুণেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে, তাদের সাথে সাংঘর্ষিক অবস্থানে গেলে রাজনীতির মাঠে টিকে থাকা যে কোনো দলের জন্যই কঠিন হয়ে পড়বে। রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে পেশি শক্তি বা গুন্ডামি দিয়ে এখন তার সাধারণ মানুষকে দাবিয়ে রাখা সম্ভব নয়। তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিটি ঘটনার দৃশ্য মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। তাই রাজনৈতিক ফায়দা লোটার জন্য সংঘাতের পথ বেছে নিলে তা শেষ পর্যন্ত বুমেরাং হয়ে নিজেদের দিকেই ফিরে আসবে। গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্ন মত থাকবে, আর সেই মতের জবাব দিতে হবে কথা দিয়ে, যুক্তি দিয়ে কিংবা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে। কিন্তু পেশি শক্তি ব্যবহার করে গায়ে হাত তোলা বা অরাজকতা সৃষ্টি করা কোনো সুস্থ রাজনীতি নয়। এটি স্পষ্টতই একটি দণ্ডনীয় অপরাধ। সহনশীলতা, পরমত সহিংসতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ছাড়া আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষেই টিকে থাকা সম্ভব হবে না। এই চরম সত্যটি যত দ্রুত উপলব্ধি করা যাবে, দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য তা ততই মঙ্গলজনক হবে। রাজনীতি এবং সমসাময়িক ঘটনার এমন বস্তুনিষ্ঠ, সাহসী ও পেছনের অজানা সব খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে সবসময় আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।